সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এর আজকের পর্বটি। অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে তা হলো অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয়ই বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। বিষয়টির পক্ষে বলবে রায়হান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। বিষয়টির বিপক্ষে বলবে সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল রায়হান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা এর বিতার্কিকরা হলেন সুমাইয়া ইসলাম মুক্তা, নাদিয়া ইসলাম ও তাদের দলনেতা জান্নাতুল ফেরদৌস। বিপক্ষ দল সরকারি কেশবচন্দ্র কলেজের বিতার্কিকরা হলেন তাসনিম সিদ্দিক, ফারদিন রহমান ও তাদের দলনেতা জান্নাতুল ফেরদৌসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। আমাদের সাথে রয়েছেন দেবাশিস রঞ্জন সরকার, সাবেক বিতার্কিক ও টিভি উপস্থাপক; জোনায়েদ মুফরাদ মৌসুম, গবেষক এবং সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; এবং রোমান উদ্দিন, গবেষণা সহযোগী, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, CGS, এবং সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। এবারে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সঙ্গে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল, উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নিই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। ধন্যবাদ। বাংলাদেশ টেলিভিশন জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এ উপস্থিত পক্ষ দল এবং বিপক্ষ দল। আজকের বিতর্কের বিষয় অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয়ে বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। পক্ষ দলে আছেন রায়হান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, আর বিপক্ষ দলে আছেন সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ। আমি প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা সুমাইয়া ইসলাম মুক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। সচেতনতা থেকেও নেই নৈতিকতা, তাই তো বাংলাদেশ আজ দেখছে বিধ্বস্ততা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন। বাংলাদেশের অধিকাংশ জনগণ যখন পরিবেশ দূষণে ব্যস্ত, তাই তো আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয় বাংলাদেশ পরিবেশ দূষণে বেশি দায়ী। আমি এবং আমার দল পক্ষে বলছি। আজ আমি প্রথম বক্তা হিসেবে প্রপঞ্চগুলোতে যেগুলো সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো সংজ্ঞায়িত করছি। অসচেতনতা। সচেতনতা হলো চিন্তা, ভাবনা এবং বিশ্লেষণের মাধ্যমে গঠিত মানসিক সজাগতা এবং অপ্রত্যয় দ্বারা এটি অবহেলিত দিক প্রকাশ পেয়েছে। নৈতিক হলো মানুষের ভালো মন্দের বিচার বিবেচনা এবং সেই অনুযায়ী কাজ করার একটি মানদণ্ড। কিন্তু নৈতিকতা সম্পর্কে ভিন্ন ভিন্ন মনীষী ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন। উল্লেখযোগ্য ইমানুয়েল কান্টের মতে নৈতিকতা হলো কর্তব্যের নৈতিকতা। এটি মানুষের ইচ্ছাশক্তি, স্বাধীনতা এবং একটি সার্বজনীন নৈতিক আইন যা সকলের জন্য প্রযোজ্য, তার উপর ভিত্তি করে গঠিত। জি.ই. মুর এর মতে নৈতিকতা হলো স্বতঃসিদ্ধ ধারণা।
এবং এটি সংজ্ঞায়িত করা যায় না, তবে আমরা এটিকে ইনটিউটিভলি বা অনুভূতি বুঝতে পারি। অবক্ষয় হলো কোনো কিছুর গুণগত মানের অবনতি বা ধ্বংস হওয়ার অর্থে ব্যবহৃত হয়। নৈতিক অবক্ষয় হলো এমন এক অবস্থা যেখানে ব্যক্তি সমাজ সঠিক ও ভুলের পার্থক্যকে অগ্রাহ্য করে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। অর্থাৎ ব্যক্তি বা সমাজ ভালো মন্দ, উচিত অনুচিত, সৎ ও অসতের পার্থক্য ভুলে গিয়ে নৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে ইবোলক এর সংজ্ঞায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবোলক দ্বারা আজকের পক্ষদল একমাত্র কারণ বোঝাচ্ছে না, ইবোলক দ্বারা বোঝানো হচ্ছে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এবং যা অন্য কারণগুলোকেও প্রভাবিত করে। বাংলাদেশ বলতে 1,47,610 বর্গ কিলোমিটারের আমাদের এই প্রিয় মাতৃভূমিকে বোঝানো হয়েছে। পরিবেশ সমাজবিজ্ঞান বই থেকে আমরা পাই, পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশে প্রাকৃতিক ও মানব সৃষ্ট যেখানে আমরা বাস করি এবং যা আমাদের জীবনযাপনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দূষণ হলো পরিবেশে এমন ক্ষতিকর পদার্থ বা উপাদান প্রবেশ করে যা সেই পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে এবং মানুষ সহ সকল জীবের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। পরিবেশ দূষণ, এক কথায় পরিবেশ দূষণ বলতে বুঝি প্রাকৃতিক সাম্যাবস্থার নেতিবাচক বিচ্যুতি যা স্বল্প ও দীর্ঘমেয়াদী গভীর প্রভাব সৃষ্টি করে। দায়ী বলতে যার কারণে ক্ষতি হয়, সুতরাং বেশি দায়ী মানে কে বেশি ক্ষতি করেছে সেটি বিবেচ্য বিষয়। সহজ ভাষায় সংজ্ঞানটি সারমর্ম হচ্ছে মানুষের অজ্ঞতা নয়, অধিক সুবিধা লাভের অনৈতিক প্রত্যাশা পরিবেশ দূষণের পেছনে বেশি দায়ী। মাননীয় সভাপতি, নৈতিকতা এবং অসচেতনতা দুটি আপেক্ষিক বিষয়, তাই আজকের বিতর্কটি তথ্য উপাত্ত, ক্ষেত্র উদাহরণ এবং বাস্তব দৃষ্টান্তের আলোকে বিশ্লেষণ করতে হবে। মাননীয় সভাপতি, আমরা যে কারণে বলছি অসচেতনতা নয়, নৈতিকতার অবক্ষয়ই বাংলাদেশ পরিবেশ দূষণে বেশি দায়ী। আমরা আজ 5টি ক্ষেত্র থেকে ব্যাখ্যা করব। 1. কলকারখানার মালিক অসচেতন নয় কিন্তু অনৈতিক। 2. রক্ষক অনৈতিক হলে হাজারো সচেতনতা সেখানে মূল্য হারায়। 3. অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতায় নৈতিকতার সকল সীমা অতিক্রম করে। 4. নৈতিকতাবিহীন যে কোনো উদ্যোগ ফাঁকা বলি মাত্র। 5. সক্রিয় নৈতিকতা মানে নিষ্ক্রিয় দূষণ। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য উপাত্তের মাধ্যমে ক্ষেত্রগুলো সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়ে যাবে এবং আমার দলের তৃতীয় বক্তা ও দলনেতার সার্বিক সমন্বয় এটাই প্রমাণ করে দিয়ে যাবে যে অসচেতনতা নয়, নৈতিকতার অবক্ষয় বাংলাদেশ পরিবেশ দূষণে বেশি দায়ী। এখন একটু ক্ষেত্রগুলো আলোচনা করা যাক। 1. কলকারখানার মালিক অসচেতন নয় কিন্তু অনৈতিক। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী শিল্পায়নের কারণে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কলকারখানা থেকে নির্গত বজ্র, ধোঁয়া, রাসায়নিক পদার্থ পরিবেশের ভয়াবহ ক্ষতি করছে। কিছু বাস্তব তথ্যের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 2019 সালে বাংলাদেশের অধিকাংশ শিল্পাঞ্চলে প্রায় 65 থেকে 70% কলকারখানা পরিবেশ সুরক্ষার নিয়মকানুন লঙ্ঘন করেছে। এসব কলকারখানা তাদের নির্ধারিত বজ্র সরাসরি নদী বা খাল বা জমিতে ফেলে দিচ্ছে। পরে তদন্তের ফলাফল অনুযায়ী পাওয়া যায় যে শতকরা 60% মালিক জানতেন যে এগুলো আইন বিরুদ্ধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু তাদের নৈতিকতার অভাবে নিজস্ব স্বার্থের লাভে এই পথটি বেছে নিয়েছেন। এছাড়াও বাংলাদেশের একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান রিক্যাপের 2020 সালের জরিমাপ অনুযায়ী 75% কলকারখানার মালিকরা সচেতনভাবে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন অমান্য করেছেন। মাননীয় সভাপতি, আমরা কোনো জল্পনা কল্পনা করছি না, বরং কথা বলছি ঢাকার বুড়িগঙ্গা নদীর কথা। মাননীয় সভাপতি, বুড়িগঙ্গা নদী দেখলেই বোঝা যায় যে কী পরিমাণ ময়লা ফেলা হচ্ছে প্রতিদিন। ওই যে পরিবেশ অধিদপ্তর 2023-এর রিপোর্ট অনুসারে এ নদীতে প্রায় প্রতিদিন 22,000 থেকে 25,000 কিউবিক মিটার বিষাক্ত তরল বজ্র বুড়িগঙ্গা নদীতে ফেলা হচ্ছে। এগুলো থেকে স্পষ্ট যে মাননীয় সভাপতি, কলকারখানার মালিকদের অসচেতনতা নয় বরং নৈতিকতার অবক্ষয় বাংলাদেশের পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা তাসনিম সিদ্দিক। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক বৃন্দ এবং উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয় বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। এখানে অবক্ষয়ের সাথে ই প্রত্যয় যুক্ত করার মাধ্যমে আমরা এর বিরুদ্ধে অবস্থান করছি, অর্থাৎ আমার দল এর বিপক্ষে অবস্থান করছে। এখানে যে 4টি বিষয় বিশেষভাবে সংজ্ঞানের দাবি রাখে তা হলো অসচেতনতা, নৈতিক অবক্ষয়, পরিবেশ দূষণ এবং দায়ী। মানুষের প্রতি অসচেতনতা বলতে বোঝায় পরিবেশ বান্ধব আচরণের তাত্ত্বিক এবং প্রায়োগিক ধারণা না থাকা অথবা ভুল ধারণার কারণে ভুল পদক্ষেপ গ্রহণ করা। নৈতিক অবক্ষয় হলো সমাজের মানুষের নৈতিক মূল্যবোধের অবনতি, ব্যক্তিগত লোভ, স্বার্থ এবং দুর্নীতি। পরিবেশ দূষণ হলো বাংলাদেশের
পরিবেশের উপাদান যেরকম মাটি, পানি, বায়ু ইত্যাদির এমন ক্ষতিকর পরিবর্তন যা জীবকুল এবং আমাদের সুস্থতার জন্য হানিকর। দায়ী বলতে বোঝায় যার কারণে বা যার ক্রিয়ার ফলে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটে। সভাপতি, আমরা প্রায় কিন্তু পরিবেশ দূষণের কথা বলি, কিন্তু এটা কি কখনো ভেবে দেখা হয় দৈনিক ঠিক কতভাবে পরিবেশ দূষণ ঘটছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2019-এর একটি জরিপ অনুসারে শহরাঞ্চলে প্রতিদিন মাথাপিছু প্রায় 0.56 বজ্র উৎপন্ন হয়। ঢাকা শহরে প্রতিদিন বজ্র উৎপাদনের পরিমাণ 9,000 মেট্রিক টনেরও বেশি। সভাপতি, এই যে এত পরিমাণ বজ্র উৎপন্ন হচ্ছে যার ফলেই মূলত পরিবেশ দূষণটা ঘটছে, তা কি কখনো গোষ্ঠীগত স্বার্থান্বেষী মানুষের নৈতিক অবক্ষয়ের ফলে হওয়া সম্ভব? কখনোই না। তা কিন্তু হওয়া সম্ভব শুধুমাত্র অসংখ্য মানুষের অসচেতনতার ফলে। সভাপতি, যখন একজন মানুষ নৈতিকভাবে অবক্ষয়িত হয় সে কিন্তু জেনে বুঝে ক্ষতি করে, কিন্তু এদেশের মানুষের অধিকাংশ যে দূষণ করে তারা কিন্তু তা ইচ্ছাকৃতভাবে করে না, তারা তা করে না বুঝে না জেনে। তা কিন্তু তাদের অসচেতনতারই ফল। সভাপতি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে শিক্ষার হার কিন্তু এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, রয়েছে পরিবেশগত শিক্ষার অভাব। দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে সমাজে 80 থেকে 90% মানুষ কিন্তু এখনো বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। ঠিক সেখানে দাঁড়িয়ে পরিবেশ দূষণের জন্য অসচেতনতা ব্যতীত অন্য কিছুকে কিন্তু ঠিক বিশেষভাবে দায়ী করা যায় না। সভাপতি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD 2018-এর একটি রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া পে অ্যাজ ইউ থ্রো নামক সিস্টেম, সচেতনামূলক ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করেছে, যা কিন্তু তাদের পরিবেশ দূষণের হার কমাতে সাহায্য করেছে। আবার রুয়ান্ডার মতো একটি দেশ কিন্তু প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করে বিশ্বব্যাপী একটি নজির সৃষ্টি করেছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী তাদের এই সফলতা 60% কিন্তু হয়েছে সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে। সভাপতি, সুতরাং এটি স্পষ্ট যে যে সকল দেশ আজ পরিবেশ দূষণ রোধে সক্ষম তারা কিন্তু নৈতিকতা নয় বরং সচেতনতাটাকেই তাদের মূল হাতিয়ার করেছে। সভাপতি, আমরা কেন সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছি না? সেখানের পর্যটকরা কিন্তু নৈতিকভাবে অবক্ষয়িত ছিল না, বরং তাদের মধ্যে সচেতনতার অভাব ছিল, যার ফলেই কিন্তু সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপের জীবকুলের চরম সংকটে পড়েছে এবং তার ফলেই তা 9 মাসের জন্য বন্ধ রাখা হয়েছিল। সভাপতি, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ বিষয়ক কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন তার এক বক্তব্যে বলেন, পরিবেশ দূষণ নামক সংকট মোকাবেলা করার জন্য প্রয়োজন আচরণগত পরিবর্তনের, যা কিন্তু মূলত সচেতনতা থেকে আসে। তথ্যসূত্র ওয়ার্ল্ড ব্যাংক প্রেস রিলিজ 2024। সভাপতি, যেখানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, যার কাছে কিন্তু বাংলাদেশের পরিবেশের একটি সম্পূর্ণ চিত্র রয়েছে, তিনিই বলেছেন আচরণগত পরিবর্তনের কথা, বলেছেন সচেতনতার কথা। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ কেন বাংলাদেশের পরিবেশ দূষণে এখনো নৈতিক অবক্ষয়কে দায়ী করে যাচ্ছেন তা ঠিক আমার কাছে বোধগম্য হচ্ছে না। সভাপতি, আমার প্রতিপক্ষের অবস্থা যেন ঠিক চোখ বুজিয়া দেখিব সকল, কানে তুলিব না, সবই বুঝিব সবই দেখিব, স্বীকার করিব না। সভাপতি, তারা বলে গেলেন যে নৈতিক অবক্ষয়ের মাধ্যমে নৈতিক অবক্ষয় পরিবেশ দূষণে বেশি দায়ী। আচ্ছা, সভাপতি, ধরে নেওয়া যাক যে একজন খুবই নৈতিকতা সম্পন্ন, কিন্তু তার মধ্যে যদি সচেতনতা না থাকে, সে যদি এটাই না জানে যে কেন পরিবেশ দূষণ হচ্ছে এবং কী করে তা রোধ করা সম্ভব, তাইলে ওই নৈতিকতা, ওই নৈতিক মূল্যবোধ দিয়ে সে কী করে পরিবেশ দূষণ করবে? প্রশ্ন রেখে যেতে চাই বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। সভাপতি, লক্ষ্য করুন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে কিন্তু একটা মানুষকে কখনো সচেতন করা যায় না, বরং তার মধ্যে সচেতনতা বোধ জাগ্রত করে তারপরে কিন্তু তাকে সঠিক নৈতিক শিক্ষা প্রদান করা যায়। অর্থাৎ তাকে সঠিক নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হলে তার মধ্যে প্রথমে সচেতনতা দরকার। সুতরাং পরিবেশ দূষণে নৈতিক অবক্ষয় কখনোই একটি প্রধান কারণ হতে পারে না, এটি একটি অংশ মাত্র। সভাপতি, পরিশেষে আমরা বিপক্ষ দল দৃঢ়তার সাথে এটি বলতে চাই যে নৈতিক অবক্ষয় নয় বরং অসচেতনতাই বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি পক্ষদল রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তা নাদিয়া ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। নৈতিক হারায় পরিবেশ দূষণ বাড়ায়। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয় বাংলাদেশ পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা প্রপঞ্চগুলো সুস্পষ্ট সংজ্ঞায়ন করেছেন। আমি দ্বিতীয় বক্তা হিসেবে প্যারামিটার ব্যাখ্যায় চলে যাচ্ছি, কিন্তু মাননীয় সভাপতি, আমি মনে করে দিতে চাই আমার প্রতিপক্ষ দলের মূল স্ট্যান্ড পয়েন্ট নৈতিক নয়, অসচেতনতাই পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী। আমরা তাদের কেসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। মাননীয় সভাপতি, পরিবেশকে বেশি দূষণের দায়ী রাখে কোন সেক্টর? উত্তর, শিল্প কলকারখানা। আমরা যদি প্রশ্ন করি শিল্প কলকারখানার মালিক কারা, নিঃসন্দেহে একজন উচ্চবিত্ত। একজন উচ্চবিত্তকে খালি চোখে আপনি
অসচেতন বলতে পারবেন না। তিনি অন্য সব ক্ষেত্রে সচেতন, নিজের জীবনযাপন, প্রফিট ম্যাক্সিমাইজেশন সব ক্ষেত্রে তিনি সচেতন, শুধু পরিবেশের ক্ষেত্রে অসচেতন না মাননীয় সভাপতি, এখানে অন্য একটি বিষয় কাজ করছে, তা হচ্ছে নৈতিকতার অভাব। তাই তিনি অপরিশোধিত বজ্র যেখানে সেখানে করছেন ব্যাপক কার্বন নিঃসরণ, নিজের পুঁজিবৃদ্ধির জন্য, নিজের আর্থিক লাভের জন্য পরিবেশকে করছেন অগ্রাহ্য, যা প্রমাণ করে তিনি অসচেতন নয়, তিনি অনৈতিক। মাননীয় সভাপতি, আমি আমার দলের প্যারামিটারের ব্যাখ্যায় চলে যাচ্ছি। রক্ষক অনৈতিক হলে হাজার সচেতনতাও সেখানে মূল্য হারায়। পর্যটকদের কারণে প্রায় 120 থেকে 150 টন ময়লা জমে প্রতিদিন। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি কথা বলছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পর্যটক স্থান কক্সবাজার, যেখানে বছরে প্রায় 3000 থেকে 4000 টন সমুদ্র সৈকতে ময়লা ফেলা হয় এবং সবচেয়ে বড় পরিবেশ দূষণের উৎসগুলোর মধ্যে এটি একটি। পিক সিজনে গড়ে 15 থেকে 20,000 পর্যটক যানবাহন শহরে ঢোকে, এতে বায়ু দূষণের মাত্রা সাধারণ সময়ের তুলনায় 30% থেকে 40% বেড়ে যায়। সমুদ্র জলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি প্রায় 3 থেকে 5 গুণ বেড়ে যায়, যা মূলত পর্যটক থেকেই আসে। একই মানুষ নোংরাও করছে আবার পরিষ্কারও করছে, তাহলে বলা যায় এখানে নৈতিকতারই অভাব রয়েছে। কেননা যখন আমরা সংবাদপত্রে শুনি যে পরিবেশ এখন দূষণমুক্ত, তখন কেন এটা হয়? কেননা তখন কঠোর আইন প্রয়োগ করা হয় এবং কঠোর আইন প্রয়োগ করার কারণে তারা সচেতন থেকেও তারা তাদের নৈতিক অবলম্বন করে। যখন এই কঠোর আইন প্রয়োগটা কমিয়ে আনা হয় তখনই তারা নৈতিকতা অবলম্বন করে এবং পরিবেশ দূষণ করে। আমি আরও একটি উদাহরণ দিতে চাই। একজন বাস চালক যখন ক্যান্টনমেন্টে প্রবেশ করে সেইখানে তিনি হর্ন বাজায় না, কিন্তু একই বাস চালক যখন রাস্তায় যাতায়াত করে সেখানে তিনি হর্ন বাজায়। এখানে অবশ্যই তার নৈতিকতার অভাব রয়েছে, কেননা ক্যান্টনমেন্টে ওইখানে তিনি নৈতিকতা অবলম্বন করছে না, নৈতিকতা মেনে তিনি হর্ন বাজায় না, কিন্তু রাস্তায় তিনি নৈতিকতা অবলম্বন করে হর্ন বাজায়। যদি অসচেতনতা দায়ী হয় তাহলে কেন মানুষের আচরণ শুধু পরিবেশের ক্ষেত্রে খারাপ হয়? প্রশ্ন রয়ে গেল। প্যারামিটার 3, অসুস্থ অনৈতিক প্রতিযোগিতা নৈতিকতার সকল সীমা অতিক্রম করে। যখন লালসার অসুস্থ প্রতিযোগিতা মনে গেড়ে বসে তখন নৈতিক নিভে যায়, হেরে যায় 20 বছরের সচেতন শিক্ষা। মাননীয় সভাপতি, অতিরিক্ত বিলাসবহুল গাড়ি, কালো ধোঁয়া, অপ্রশাসিত কারখানা এবং অনিয়ন্ত্রিত নির্মাণ কাজের কারণে আজ পরিবেশ দূষিত, যা বাংলাদেশের গড় আয়ু প্রায় 7 থেকে 6 বছর কমিয়ে দিয়েছে, তথ্যসূত্র সমকাল। মাননীয় সভাপতি, ঢাকা এক অতি দুঃখের সাথে বলা যায় ঢাকা এখন পরিবেশ দূষণের দ্বিতীয় অবস্থায় রয়েছে। এখন আমরা যদি তাকিয়ে দেখি, ট্যানারি শিল্পের যারা মালিক তারা তাদের পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করে না, নিজেরা দূষণ থেকে বাঁচার জন্য অন্য এলাকায় বাস করে। এক্ষেত্রে তারা সচেতন নিজেদের ক্ষেত্রে, কিন্তু পরিবেশের ক্ষেত্রে তারা অনৈতিক। এখানেও প্রমাণ হয় যে অসুস্থ অনৈতিক প্রতিযোগিতা নৈতিকতার সকল সীমা অতিক্রম করে। প্যারামিটার 4, নৈতিকতাবিহীন যে কোনো উদ্যোগ ফাঁকা বলি মাত্র। আজ সমাজ সচেতন হলেও তাদের মধ্যে নেই নৈতিকতা। পরিবেশ দূষণ নিয়ে যখন বারবার উদ্যোগ নেওয়া হয় দূষণ কমানোর জন্য, এরপরও একই পরিবেশ দূষণ বারবার হলে সেখানে সচেতনতার অভাব নয়, নৈতিকতার অভাব হয়ে থাকে। 2024 অনুযায়ী মন্ত্রিসভায় মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের 100 দিনের বিশেষ পরিকল্পনায় শেষে 458টি অবৈধ ইটভাটা পাওয়া যায় এবং সেখান থেকে মাত্র 209টি ইটভাটা বন্ধ রয়েছে। ইটভাটার কারণে তাদের জ্বালানি ধোঁয়ায় ক্ষতিকর গ্যাস মনোক্সাইড ও সালফার ডাই অক্সাইড সরাসরি মানুষের শ্বাসতন্ত্রে আক্রমণ করে, যার ফলে পরিবেশ দূষিত হয় এবং মানুষও ক্ষতিগ্রস্ত হয়। প্যারামিটার 5, সক্রিয় নৈতিকতা মানে নিষ্ক্রিয় দূষণ। শিক্ষা দিতে পারে যতই সচেতনতা, নৈতিকতা ছাড়া থামবে না দূষণের আক্রমণতা। মাননীয় সভাপতি, 2010 সালে যখন শিক্ষার হার ছিল 58%, বিশ্বের দূষণের সূচকের ছিল না বাংলাদেশের অস্তিত্ব। তবে আজ শিক্ষার হার 75% হয়েও বাংলাদেশের দূষণে বিশ্বের সেরাদের শীর্ষে। মাননীয় সভাপতি, যতই দেওয়া হোক শিক্ষা, যতই দেওয়া হোক সচেতনতার শিক্ষা, পর্যাপ্ত নৈতিকতা ছাড়া বইয়ের অক্ষরে রয়ে যাবে স্বচ্ছ স্বপ্ন বাংলাদেশ করার। অতএব সর্বোপরি বলা যায় কোনো মানুষ যদি নৈতিক শক্তি বলিয়ান তবে তার অসচেতন থাকার সুযোগ, সুতরাং পরিবেশ রক্ষায় অসচেতনতার চেয়ে নৈতিকতাই বেশি দায়ী। এখন আহ্বান করছি সরকারি কেশবচন্দ্র কলেজের বিপক্ষ দলের বক্তা ফারদিন রহমানকে তার যুক্তি উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই বিতর্কের মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমাকে যারা দেখছেন ও শুনছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয়ই বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। মাননীয় সভাপতি, আজকের বাংলাদেশের পরিবেশ দেখে আজকের এই বিতর্কের মঞ্চে আমি বিপক্ষে না দাঁড়িয়ে পারলাম না। মাননীয় সভাপতি, বাংলাদেশের পরিবেশ দূষণের মূল কারণ অসচেতনতা, নৈতিক অবক্ষয় এটার তুলনায় খুবই নগণ্য। মানুষের দৈনন্দিন অভ্যাস,
অজ্ঞতা, পরিবেশগত জ্ঞানের অভাব এবং প্রাথমিক সচেতনতার অভাব থেকেই দূষণের 70 থেকে 80% ঘটে থাকে। পক্ষদল বলে গেলেন নৈতিক অবক্ষয় বেশি দায়ী, কিন্তু মাননীয় সভাপতি নৈতিক অবক্ষয় মূলত ব্যক্তির চরিত্রগত সমস্যা। আমরা বলছি প্রশ্নটি চরিত্রগত নয়, জ্ঞান ও সচেতনতার অভাব। মাননীয় সভাপতি পক্ষদলের প্রথম বক্তা কলকারখানা ইন্ডাস্ট্রির কথা বলে গেলেন যে এইগুলো পরিবেশ বেশি দূষণ করছে, তারা বুড়িগঙ্গা নদীর কথা বলে গেছেন। মাননীয় সভাপতি আপনি একবার ভেবে দেখুন, ধরে নিলাম বাংলাদেশে কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক আছে সর্বোচ্চ 20,000, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, বাংলাদেশের জনগণ রয়েছে 16 কোটি 20 কোটি। এই হিউজ পরিমাণ জনগণ যখন থাকে, তারা যে আপনার পরিবেশটা দূষণ করছে সেটা কিন্তু অসচেতনতার জন্যই করছে। আবার আমাদের প্রথম পক্ষদলের দ্বিতীয় বক্তা বলে গেলেন বাস চালকের নৈতিকতার কথা। তিনি ক্যান্টনমেন্টের সামনে হর্ন বাজাচ্ছেন না, কিন্তু অন্যান্য জায়গায় হর্ন বাজাচ্ছেন। তাহলে এখানে তাদের নৈতিকতার অবক্ষয় কি? একবার তার নৈতিকতা বৃদ্ধি পাচ্ছে, একবার আবার নৈতিকতা তার কমে যাচ্ছে। এখানে কিন্তু অবক্ষয়ের বিষয়টা বোঝা যাচ্ছে না। মাননীয় সভাপতি আরেকটা বিষয় বলতে চাই যে অবক্ষয় যদি মূল কারণ হতো, তাহলে একটা জিনিস ভেবে দেখুন তো, গ্রামের সহজ সরল মানুষ তো নৈতিকগতভাবে খুবই সুস্থ, তাহলে গ্রামে কেন দূষণ হয়? রাস্তায় তারা প্লাস্টিক ফেলছে, নদীতে আবর্জনা দিচ্ছে, এগুলো কি তাদের কোনো লোভ আছে বা তাদের কি এর ভিতরে কোনো স্বার্থ আছে? না না মাননীয় সভাপতি, এগুলো অসচেতনতা ছাড়া কিছুই নয়। মাননীয় সভাপতি আমার মতে বাংলাদেশের মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রতই হয়নি, নৈতিক অবক্ষয় তো অনেক দূরের কথা। বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা ও নৈতিকতার বীজ এখনো অঙ্কুরিত হয়নি। মাননীয় সভাপতি আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনার হাতে একটা চিপসের প্যাকেট ছিল, আপনি চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন, আপনি চিপসের প্যাকেটটা হাতে রাখলেন না, আপনার একটু সেখানে অনুশোচনা হয়নি। মাননীয় সভাপতি যত্রতত্র ময়লা ফেলা এটা আপনার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য যে অভ্যাস সেটা আপনার মধ্যে গড়ে ওঠেনি। মাননীয় সভাপতি এই তো গতকালকের একটি পত্রিকায় পড়া ছোট্ট একটি হাস্যরসাত্মক গল্প বলবো। গল্পটি হলো একজন লোক গাছ কাটছিল, তখন আরেকজন এসে জিজ্ঞেস করছে যে ভাই আপনি গাছ কাটছেন কেন? তখন যে লোক গাছ কাটছিল সে কি উত্তর দিয়েছে জানেন? সে বলছে এখানে বৃক্ষ সংরক্ষণের অফিস হবে, তাই আমি এখানে গাছ কেটে জায়গা করছি। তাহলে কি এখানে সেটা অসচেতনতা বোঝানো যায় না? আরেকটা জিনিস বিষয় ভেবে দেখুন যে বৃক্ষ সংরক্ষণের অফিসের যে অফিসারগুলো আছে তারা হয়তো নীতি নৈতিকতা মেনে তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু অসচেতনতার কারণেই পরিবেশকে ক্ষতি করছে। মাননীয় সভাপতি আপনি আর একটা জিনিস ভেবে দেখুন, একটি শতবর্ষী গাছ কেটে আপনি 4টি চারা রোপণ করছেন, এই শতবর্ষী গাছের যে সৌন্দর্য তা আপনি দেখছেন না, এই শতবর্ষী গাছের যে উপকার তা আপনি দেখছেন না। এই যে 4টি চারা রোপণ করলেন তা ভবিষ্যতে আদেও বাঁচবে কিনা এ বিষয়ে কিন্তু আপনি কোনো নিশ্চয়তা দিতে পারেন না। মাননীয় সভাপতি আজকে আপনি বনশ্রীর রাস্তায় হাঁটতে যান, বহুতল ভবনের দেখা যাবে সেফটি ট্যাঙ্কের দুর্গন্ধের জন্য আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। মাননীয় সভাপতি কিন্তু সেই বাড়ির মালিক এ ব্যাপারে কোনো ভুরুক্ষেপই নেই, সে কিন্তু এই ব্যাপারে সচেতন নয়। মাননীয় সভাপতি এগুলো কি নৈতিক অবক্ষয়? কখনোই নয়, এগুলো মানুষের সচেতনতার অভাব। এদেশের মানুষের মধ্যে তো নৈতিকতা জাগ্রয় হয়নি, কিভাবেই বা হবে? আগে যখন আপনার জেনারেশনে যখন আপনার বাসায় কারেন্ট চলে যেত, তখন কি হতো? আপনারা আপনার ভাই বোনদের শিশুদের নিয়ে হয়তো কোনো দাদু দিদার কাছে গল্প শুনতেন, তারা আপনাদেরকে সচেতনতা শেখাতো, তারা আপনাদের অনেক কাল্পনিক গল্প বলতো যেগুলো আপনার জীবনকে নতুনভাবে গড়ে দিত। কিন্তু মাননীয় সভাপতি বর্তমানে কিন্তু তা হয় না। বর্তমানে কি হয়? যখন আপনার সন্তান কোনো বিষয়ে কান্নাকাটি করছে, ভাত খেতে যাচ্ছে না, তখন আপনি তার হাতে 6 ইঞ্চির মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছেন। এই 6 ইঞ্চির মোবাইল ফোন কিন্তু তাকে কখনোই সচেতনতা শেখায় না। মাননীয় সভাপতি আরও একটা বিষয়, আপনার দেশের শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা কিভাবে আসবে এটা কিন্তু নেই। পক্ষদলের বন্ধুরা হয়তো বলতে পারে যে ধর্ম ও নৈতিক শিক্ষা বইতে নৈতিকতা ঠিকই শেখানো হচ্ছে, কিন্তু মাননীয় সভাপতি সেই নৈতিকতা শুধুমাত্র সেই শিশুর পরীক্ষার খাতা পর্যন্ত সীমাবদ্ধ, এরপর কিন্তু আর সেই নৈতিকতা দেখা যায় না। একজন ব্যক্তির যে মানুষ হিসেবে নিজের মধ্যে নৈতিকতা ধারণ করা উচিত, এই ব্যাপারেই বাংলাদেশের জনগণ সচেতন নয়। মাননীয় সভাপতি তাহলে কি এটা প্রমাণিত হয় না যে অসচেতনতায় বাংলাদেশ পরিবেশ দূষণের জন্য দায়ী? শেষ করার আগে মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। 7 কোটি বাঙালিরে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন আমি আহ্বান করব পক্ষদলের দলনেতা জান্নাতুল ফেরদৌসকে তার যুক্তি উপস্থাপনের জন্য। নৈতিকতা হারালে জ্ঞানও হয় অকারণ, তখনই বেড়ে যায় দূষণের জঘন্য আয়োজন। এই স্লোগান দিয়ে শুরু করছি আজকে আমি আমার বক্তব্য। যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ অনৈতিক হয়ে করছে দূষণ, তাই তো আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অসচেতনতা নয়, নৈতিকতার অবক্ষয় বাংলাদেশের পরিবেশ দূষণের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা।
ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে প্রপঞ্চগুলো সংজ্ঞান করেছে এবং দ্বিতীয় বক্তা ক্ষেত্রগুলো তথ্য ও উপাত্ত দিয়ে ব্যাখ্যা করেছে। আমি পক্ষ দলের তৃতীয় বক্তা ও দলনেতা সার্বিক সমন্বয়ের মাধ্যমে এটিই প্রমাণ করে দেখাবো যে অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয় বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেছে একটি মানুষ নৈতিক হলো কিন্তু সে অসচেতনভাবে বর্জ্য ফেললো। আমি তার এই যুক্তিটি আমার ক্ষেত্র দ্বারা ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, 12 বিলিয়নের রূপপুর প্রকল্পে নৈতিকতাকে, পরিবেশকে, ক্ষতিকর বিকিরণকে, স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকি ইত্যাদিগুলোকে গুরুত্ব না দিয়ে এই প্রকল্পটি নেওয়া হয়েছে, যেখানে এগুলোকে বিবেচনায় রেখে প্রকল্পটি গ্রহণ করা যেতে পারত। যারা এই প্রকল্পটি নিয়েছে তারা কি অসচেতন? তারা অসচেতন নয়, বরং অনৈতিক। AERB বলে 1.5 কিলোমিটার ব্যাসার্ধে কেউ থাকতে পারে না, যা এই প্রেক্ষাপটে লঙ্ঘিত করা হয়েছে। তবে সচেতন হাতে অনৈতিক মনে কেন পরিবেশ দূষণ হচ্ছে? মাননীয় সভাপতি, কলকারখানার মালিকরা অসচেতন নয় কিন্তু অনৈতিক। একটি বাস্তবধর্মী উদাহরণ দিই। উইকিপিডিয়ায় জানা যায় বুড়িগঙ্গায় প্রতিদিন 4500 টন বর্জ্য ফেলা হয়। সেক্ষেত্রে ট্যানারি থেকে আসে 21600 মিটার কিউব বিষাক্ত বর্জ্য। দেশের বেশ কিছু সুনামধন্য 231টি প্রতিষ্ঠানকে 2020 সালে হাইকোর্ট বন্ধ করার নির্দেশ দেয়। সেখানকার মালিকরা শিক্ষিত, সচেতন, তবে অনৈতিক। তথ্যসূত্র প্রথম আলো, বিডি নিউজ 24। শিল্পের উদ্যোক্তারা পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র নিয়ে এবং পরিবেশ দূষণ হবে না এর লিখিত অঙ্গীকার করে তাদের কার্যক্রম শুরু করে। তবে কেন বাংলাদেশের পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ শিল্প ক্ষেত্রের বর্জ্য? মাননীয় সভাপতি, অসুস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা নৈতিকতাকে পাশ কাটিয়ে চলে। ঢাকার একদম প্রাণকেন্দ্র তেজগাঁওতে উচ্চশিক্ষা ও প্রশাসনের উপস্থিতি স্বীকৃত। ডেইলি স্টার জানায় তেজগাঁও শিল্পাঞ্চলে প্রতি ঘন মিটারে 70 মাইক্রোগ্রাম PM 2.5 স্তর, যা জাতীয় মান তথা 15 গ্রাম 4.7 গুণ বেশি। ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানের চেয়ে 6.3 গুণ বেশি। শীর্ষ দূষিত এলাকা হিসেবে তেজগাঁও। প্রতিপক্ষ বন্ধু বলতে পারে কর্মীরা অসচেতন, তবে তারা পেট চালাতে শুধু মালিকের আদেশ পালন করে। কিন্তু মালিকরা তো সচেতন, তবে তারা কেন অনৈতিক? মাননীয় সভাপতি, বিশ্ব দরবারেও পরিবেশ দূষণ রোধে ব্যাপক গুরুত্ব দিয়েছে নৈতিকতাকে। যে নৈতিক সেই হবে সচেতন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর 12, 13, 15-তে উল্লেখ আছে যে নৈতিক ও কার্যকর সমন্বয় সরকারি মনিটরিং প্রয়োজন। বর্তমানে মানুষ অনৈতিকতার পিছে দৌড়াচ্ছে, অতএব নৈতিকতাবিহীন যে কোনো উদ্যোগ ফাঁকা বুলি মাত্র। মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন, পরিবেশের প্রতি নৈতিকতা হলো মানবতার বড় পরীক্ষা। তথ্যসূত্র নিউ ইয়র্ক টাইমস। তবে এক্ষেত্রে অসচেতনতার ভূমিকা কোথায় রয়ে গেল? মাননীয় সভাপতি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদনে জানা যায় আমাদের দেশে প্রতি বছর প্রায় 3 মিলিয়ন মেট্রিক টন ওয়েস্ট উৎপন্ন হচ্ছে। যদিও মানুষ এ সম্পর্কে সচেতন যে মার্কারি লেড পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, বটে লাভ কিছুই না। পক্ষান্তরে জাপান 2022 সালে প্রায় 84% ওয়েস্ট পূর্ণ ব্যবহার করতে সক্ষম হয়েছে। তথ্যসূত্র গ্লোবাল ওয়েস্ট মনিটর 2022। তবে এক্ষেত্রে সচেতনতার ভূমিকা কি রয়ে গেল? মাননীয় সভাপতি, রক্ষক অনৈতিক হলে হাজার সচেতনতাও সেখানে মূল্য হারায়। পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন ভালো করে জানে যে অবৈজ্ঞানিকভাবে বালু উত্তোলন নদীর তলদেশে ও তীর ভাঙনের জন্য কত ক্ষতিকর। ইচ্ছাকৃত তারা বালু উত্তোলন করে। ফলস্বরূপ 2023 সালে TIB জানায় সরকারি কর্মকর্তাদের মতে অতিরিক্ত বালু উত্তোলনের কারণে পদ্মা মেঘনার তীর ভাঙন হচ্ছে। মনে করলাম সেখানকার মানুষ সচেতন হলো, কিন্তু তাদের নিজ স্বার্থে তারা বারবার এই আচরণটি করতে থাকলো। তাহলে কি এখানে তারা অনৈতিক আচরণ করলো না? তবে কি সমস্যার সমাধান হবে? মোটেও না। সুতরাং সর্বশেষে একটি কথা বলা যায়, নৈতিকতার অবক্ষয় একটি গভীর কারণ যা অসচেতনতাকে আরও বাড়িয়ে তোলে। অতএব অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয় বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে আমি আহ্বান করছি বিপক্ষ দলের সরকারি কেশবচন্দ্র কলেজের দলনেতা জান্নাতুল ফেরদৌসী। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের যুক্তির প্রথমে আসলে একটি প্রশ্ন এসে দাঁড়ায়।
দূষণের দায় আমরা কোথায় দেব? নৈতিকতার টেবিলে নাকি রাস্তার পাশে জমে থাকা আবর্জনার স্তূপে? মাননীয় মডারেটর, আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বারবার নীতি নৈতিকতার অবক্ষয়কে দায়ী করে গিয়েলেন বাংলাদেশের পরিবেশ দূষণের জন্য, কিন্তু আমরা বলছি অসচেতনতার কথা। যেই অসচেতনতা আসে মানুষের অজ্ঞতা থেকে, যেই অসচেতনতা আসে মানুষের অভ্যাসগত ভুল থেকে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা যদি নৈতিক অবক্ষয়কেই বেশি দায়ী করে থাকেন, তাহলে আমাদেরকে বলতেই হয় প্লাস্টিক বোঝাই করে নদীতে ফেলে যেই ভ্যান চালক, সেই ভ্যান চালক কি নৈতিক অবক্ষয় ভুগছেন, নাকি তিনি জানেনই না এটি তার এবং তার পরিবেশের জন্য ক্ষতির কারণ? প্রথমে প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুর কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয়ই বাংলাদেশের পরিবেশ দূষণে বেশি দায়ী। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা নৈতিক অবক্ষয়ের সুরে সুর মিলিয়ে বলছেন যে অন্যের কি হচ্ছে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার কি হচ্ছে সেটি দেখার বিষয়। কিন্তু মাননীয় মডারেটর, বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। বাস্তবতা হলো এই যে মানুষ নিজের ঘরের বারান্দায় ফুলের টবে পানি জমিয়ে রেখে নিজেই আজ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি আপনার এখানে নৈতিক অবক্ষয়কে দায়ী করবেন? আশা করি আমার বোধগম্য হচ্ছে না। আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বিষয়টিকে স্পষ্ট ধারণা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, মানুষের অসচেতনতা এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে বাংলাদেশ সরকার সেন্ট মার্টিন দ্বীপকে বন্ধ করতে বাধ্য হয়েছিল। এখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বলবেন যে পর্যটকদের নীতি নৈতিকতার স্খলন ঘটেছে, কিন্তু আমরা বলবো অসচেতনতার কথা। কারণ সেখানকার পর্যটকদের উদ্দেশ্য কিন্তু খারাপ উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য কিন্তু ছিল না যে এই পরিবেশের সরাসরি ক্ষতি হোক, বরং তাদের সমস্যা ছিল যেটা, সেটা হলো তাদের সমস্যা ছিল পরিবেশ সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব এবং কারিগরি দক্ষতার অভাব, যেটা কিনা আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা যদি বুঝেও না বোঝার ভান করে থাকে, তাহলে আমরা বলবো তারা যেন বাস্তবতার মাটিতে নয় বরং দর্শনের আকাশে উড়ে বেড়াচ্ছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকের বাস্তব চিত্র যদি আমরা দেখি তাহলে দেখব বাংলাদেশের গ্রামগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ইটের ভাটার যে কালো ধোঁয়া, সেটার জন্যই কিন্তু তাদের ফসলের ক্ষতি হচ্ছে। এবং মাননীয় মডারেটর, তারা যদি অন্ততপক্ষে জানতে পারতো যে এই কালো ধোঁয়ায় তাদের ফসলকে ক্ষতি করছে, তাহলে অন্ততপক্ষে তারা তাদের জমি ওই ইটের ভাটার মালিকের কাছে অন্ততপক্ষে চুক্তিবদ্ধ করতো না। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজেই যখন আমার দেশের মানুষ নিজেই যখন নিজের ক্ষতিটা বুঝতে পারছে না, সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা কীভাবে যে নীতি নৈতিকতার স্খলনকে দায়ী করছেন তা আসলে আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় মডারেটর, একটা কথা আছে, আকাশে তালা মাটিতে চাবি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা অবস্থা হয়েছে যেন ঠিক সেরকম। তারা যেন এই সচেতনতাকে বেঁধে রেখে শুধুমাত্র একটি সুস্থ সুন্দর বাংলাদেশ এবং সুস্থ সুন্দর পরিবেশ গঠন করতে চায় শুধুমাত্র একজন বিনয়ী এবং নীতিবান মানুষ হয়ে, যা কিনা আমাদের কাছে নিতান্ত গুড়ে বালি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। মাননীয় মডারেটর, দেখুন, আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা নৈতিকতার নামে আকাশ চুম্বন করছে, কিন্তু আসলে বাস্তবতা নদীর জলে ভেসে বেড়াচ্ছে। ঠিক কিভাবে মাননীয় মডারেটর? দেখুন, আমরা জানি যে বাংলাদেশের গ্রামের মানুষগুলো চায়নার জাল ব্যবহার করে মাছ মারছে, কিন্তু তারা কিন্তু এটা জানে না যে এই চায়নার জাল ব্যবহার করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জলজ প্রাণী মারা যাচ্ছে। তারা যদি জানতো তাদের এই কর্মকাণ্ড জলজ বাস্তুসংস্থানকে নষ্ট করছে, তাহলে কিন্তু তারা কখনোই এই কাজটি করতো না। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা নৈতিকতার থিওরি দিয়ে যাচ্ছেন, যেই নৈতিকতার থিওরি আজকের বিতর্কের মঞ্চ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। সেই নৈতিকতার থিওরি বাংলাদেশের 18.5 কোটি মানুষের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছবে না, কারণ সেই নৈতিকতার থিওরিতে নেই সচেতনতা নামক শব্দটি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, নরওয়ে, জার্মানির মতো দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানকার 96% মানুষ প্লাস্টিক, পলিথিন ব্যাগ রিসাইকেল করে থাকে। এবং আমার প্রতিপক্ষ দলের দলনেতা জাপানের উদাহরণও দিয়ে গেলেন। তারা বললেন যে জাপানের মানুষেরা রিসাইকেল করছে। মাননীয় মডারেটর, এখানে তারা বলছেন তাদের নৈতিকতা রয়েছে বলে তারা এই কাজটা করছে, কিন্তু মাননীয় মডারেটর, নীতি নৈতিকতা কিন্তু এখানে প্রভাব ফেলছে না। এখানে প্রভাব ফেলছে সেটি হচ্ছে অসচেতনতা। কারণ এই সচেতনতা আসে মানুষের দায়িত্ববোধ থেকে, এবং এখানে নীতি নৈতিকতা কিন্তু খুবই সামান্য পরিমাণে কাজ করছে, কিন্তু যেইটা মুখ্য ভূমিকা পালন করছে সেটি হলো আমার সচেতনতা। আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা গাড়ির কালো ধোঁয়ার কথা বলে গেলেন। মাননীয় মডারেটর, সেই গাড়ির ধোঁয়াটা কেন নির্গত হয়? যদি সেই ইঞ্জিন মালিক গাড়িটি সার্ভিস করাতেন তাহলে কিন্তু গাড়ির কালো ধোঁয়া কখনোই নির্গত হতো না। এবং গাড়ির কালো ধোঁয়া, এবং আপনি যদি ইঞ্জিনটা সার্ভিস করান বরং আপনার জ্বালানি খরচ কম হবে। সেখানে কি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা এটা বলবেন যে এখানে স্বার্থান্বেষী মনোভাব কাজ করছে? যদি স্বার্থান্বেষী মনোভাব কাজই করতো তাহলে তো তারা চাইতো যে গাড়ির ইঞ্জিনের খরচ যাতে
যাতে কমায়, কিন্তু যদি আমি গাড়ির ইঞ্জিন সার্ভিস না করাই তাহলে তো আমার গাড়ির ইঞ্জিনের যে জ্বালানি সেটার খরচ আরও বেড়ে যাবে। কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বিপরীত কথা বলে যাচ্ছেন। তাই আমরা পরিশেষে বলতে চাই, সচেতনতায় বাংলাদেশের পরিবেশ দূষণ রোধ করতে সক্ষম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি আহ্বান করব পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডন করার জন্য। ও যুক্তি খণ্ডনের জন্য আসছেন জান্নাতুল ফেরদৌস। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধু বারবার একই কথা বলছেন যে কলকারখানা থেকে যা বর্জ্য আসে তার থেকে বেশি আশেপাশের মানুষ নদীতে ময়লা ফেলছে। আবার আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছে একজন ভ্যান চালক মাথায় বোঝা করে ময়লা আবর্জনা নদীতে ফেলছে। কিন্তু একটি বাস্তবতা দিয়ে বিবেচনা করে দেখুন তো, একজন ভ্যান চালক মানুষ কতটুকু বর্জ্য নদীতে ফেলতে পারে, বা আশেপাশে থেকে একজন বাসাবাড়ি থেকে কতটুকু পলিথিনে ময়লা আসতে পারে, যেখানে তার থেকে 100 বা 10 গুণ বেশি ময়লা আসছে একটি কলকারখানা থেকে। মাননীয় সভাপতি, গাড়ি সার্ভিস করলে যে ইঞ্জিন থেকে কালো ধোঁয়ার বদলে সাদা ধোঁয়া বের হয় তা আমার কিন্তু আগে জানা ছিল না, যা আমি আজকে বিপক্ষ দলের বন্ধু থেকে জানতে পেরেছি। আমার দলের বক্তা বলে গিয়েছেন গাড়ির হর্নের কথা, যা শব্দ দূষণ করছে। আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিতে যাই তাহলে ঢাকা মেডিকেলটি আমরা সবার আগে তুলতে পারি, কেননা যে কোনো মেডিকেল, হসপিটাল বা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিন্তু সাইনবোর্ডে টাঙানো থাকে এখানে এই প্রতিষ্ঠানটি আছে, এখানে হর্ন বাজাবেন না। কিন্তু তারপরেও কিন্তু সেই গাড়ি চালকরা হর্নটা বাজিয়ে শব্দ দূষণ করছে। কিন্তু সেই একই কাজটা, একই নোটিশ কিন্তু একটি ক্যান্টনম্যানও থাকে, কিন্তু ক্যান্টনম্যানে বাজাচ্ছে না। কেন বাজাচ্ছে না? প্রশ্ন বিপক্ষ দলের বন্ধুর কাছে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধু বলছেন অসচেতনতা থেকেই নাকি পরিবেশ দূষণ হচ্ছে। তাহলে আমি বলতে চাই মাননীয় সভাপতি, অজ্ঞতা অসচেতনতাই যদি আজ পরিবেশ দূষণে বেশি দায়ী হতো, তবে কেন প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত ক্ষুদ্রনী গোষ্ঠী ত্রিপুরা, মণিপুরারা পরিবেশ দূষণ করছে না? কেন তাদের দূষণের রিপোর্ট নেই? কেননা মাননীয় সভাপতি, ক্ষুদ্রনী গোষ্ঠীরা নৈতিকতার মশাল প্রজন্মের পর প্রজন্মের কাছে নিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে দূষণ অনেকটাই মুক্ত হবে। মাননীয় সভাপতি, আমি আরেকটি কথা বলতে চাচ্ছি। ঝিনাইদহের বুক চিরে একসময় বয়ে গেছিল 12টি নদী, যাদের বর্তমানে পরিচয় হয়েছে ভরাটকৃত চর, মৃত খাল অথবা নোংরা খাল। কিন্তু পানি প্রয়োজন। একটি নদী মানব জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি কিন্তু যে কোনো একটি সাধারণ মানুষ এই কথাটা জানে, কিন্তু তারপরেও সেই 12টি নদীর পরিচয় আজ মৃত খাল হয়েছে। তবে এক্ষেত্রে কি নদীতে ময়লা ফেলার ক্ষেত্রে শুধুই কি সেখানকার মানুষদের অসচেতনতা ছিল, নাকি অনৈতিকতা? তাদের মধ্যে কি এতটুকু বোধগম্য ছিল না যে নদী আমাদের জন্য কতটা প্রয়োজন? ঝিনাইদহে কেন 12টি নদী আজ মৃত খাল, নোংরা খালে পরিণত হচ্ছে? ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সর্বশেষ যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করব বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল ফেরদৌসিকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুর কথা শুনে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়াতে থাকা একটা কথা মনে পড়ে গেল। মানুষের বোঝার চেয়ে না বোঝার ক্ষমতাই বেশি। প্রথমেই আসি আমার ঝিনাইদহ জেলা নিয়ে কথা বললেন। তিনি বললেন যে ঝিনাইদহ জেলায় ময়লা ফেলা হচ্ছে এবং এইটা মানুষের নীতি নৈতিকতার স্খলনের জন্য। কিন্তু তারা নিজেরাই বলে যাচ্ছেন যে একজন ভ্যান চালক ময়লা ফেলছে সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে শিল্পপতিরা ময়লা ফেলছে। কিন্তু তাদের হয়তো বা জানা নেই আমাদের ঝিনাইদহ শহর কিন্তু ইন্ডাস্ট্রিয়াল শহর নয়। সুতরাং আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের একটু পড়াশোনা করা উচিত ছিল। মাননীয় মডারেটর, দেখুন আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন যে আমি যে যুক্তিটা দেখে দিয়ে গেছি এই যুক্তির পরিপ্রেক্ষিতে তারা বলেন আমার যুক্তি নাকি গাড়ির কালো ধোঁয়াকে সাদা ধোঁয়া করে দেবে। মাননীয় মডারেটর, তারা হয়তো বিজ্ঞান বিষয়ে যথাযথ জানেন না। একজন ইঞ্জিন মালিক যদি গাড়ির ইঞ্জিন সার্ভিস করান তাহলে কিন্তু সেখান থেকে কালো ধোঁয়া নির্গত হয় না। এইটা আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা হয়তো জানেন না। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়নেই বলে গিয়েছেন যে নৈতিকতা আসে কর্তব্যবোধ থেকে। মাননীয় মডারেটর, সেই কর্তব্যবোধ আপনি তখনই কর্তব্যে পরিণত করবেন যখন আপনি সচেতন হবেন। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা যে সকল যুক্তি দিয়ে খেয়ে দিয়ে যাচ্ছেন সেগুলো ঠিকই যুক্তি, কিন্তু যুক্তিযুক্ত হলো না। মাননীয় মডারেটর, আজ আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে পূর্বে দূষণের হার কম ছিল এবং সেই সময় তো শিক্ষার হারও কম ছিল, তারপরেও কেন দূষণের হার কম? তখনকার মানুষের তো নীতি নৈতিকতা ঠিকই ছিল। কিন্তু মাননীয় মডারেটর, তারা হয়তো জানে না তখনকার সময় কিন্তু জনসংখ্যার হারও কম ছিল। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যুক্তি কিন্তু আসলেই খাটে না। অন্যদিকে মাননীয় মডারেটর, আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা কক্সবাজারের উদাহরণ দিয়ে গেলেন। সেখানে তারা বললেন যে সেখানে কয়েকশো মেট্রিক টন বর্জ্য পদার্থ ফেলা হয়। মাননীয় মডারেটর, এখানে তার পর্যটকদের নীতি নৈতিকতার স্খলনকে দায়ী করে গেলেন। মাননীয় মডারেটর, সেখানকার পর্যটকদের ইচ্ছাকৃতভাবে কিন্তু তারা পরিবেশ দূষণ করেনি, বরং এটা তাদের অভ্যাসগত একটি ভুল। কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষরা যারা বলে যেতে চাচ্ছেন যেন তারা ঘুষ খেয়ে যত
জিনিসপত্র ময়লা আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছেন, যা কিনা নিতান্ত আমার কাছে বোধগম্য হলো না। মাননীয় মডারেটর, অন্যদিকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন যে শিল্পপতিরা হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলছে নদী নালায়, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা শিল্পপতিরা যদি ইটিপি ব্যবহার করে বর্জ্য পদার্থকে পরিশোধিত করতো, তাহলে কিন্তু কখনোই এই বাংলাদেশে পরিবেশ দূষণ হতো না। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের যুক্তিগুলো কিন্তু আসলে অযৌক্তিকই রয়ে গেল। অন্যদিকে তারা বললেন ঘুষ এবং দুর্নীতির বিষয়ে। মাননীয় মডারেটর, দেখুন, দুর্নীতি কিন্তু তখনই আসে যখন এই বাংলাদেশে তৈরি হবে দক্ষ জনবল ঘাটতির তৈরি হবে, এবং মাননীয় মডারেটর, এই দক্ষ জনবল ঘাটতি তখনই সৃষ্টি হবে যখন অজ্ঞতার সৃষ্টি হবে, এবং এই অজ্ঞতারই পরিপ্রেক্ষিতে কিন্তু তৈরি হবে অসচেতনতা। কিন্তু মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আমাদের সাথে যেন ঢাক ঢাক গুড় খেলার চেষ্টা করছেন। মাননীয় মডারেটর, দেখুন, সঠিক মনিটরিং যদি না থাকে এবং যদি অসচেতন প্রশাসনিক কাঠামো কাজ করে, তাহলে কিন্তু সেখানে মূলেই কিন্তু কাজ করবে অসচেতনতা, নৈতিক স্খলন নয়। এবং মাননীয় মডারেটর, তারা বললেন মানুষ প্লাস্টিক রিসাইকেল না করে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, এটি তাদের নৈতিক সমস্যা। কিন্তু মাননীয় মডারেটর, তারা যদি জানতো যে প্লাস্টিক ভাঙতে 450 বছর সময় লাগে, তাহলে কিন্তু তারা কখনো এই ধরনের কাজ করতো না। তারা যদি জানতো যে পলিব্যাগের জন্য 100টি প্রাণীর মৃত্যুর কারণ হতো সেই পলিব্যাগ, তাহলে কিন্তু তারা কখনোই কাজ করতো না। তাই আমরা মনে করি অসচেতনতাই বাংলাদেশ পরিবেশ দূষণের বেশি দায়ী। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ। আমরা যুক্তি খণ্ডন উপভোগ করলাম। আজকে আপনারা শুনলেন যে অসচেতনতা নয়, নৈতিক অবক্ষয় বাংলাদেশের পরিবেশ দূষণের জন্য দায়ী। আমরা দূষণকে যদি বিভিন্নভাবে দেখি, বিশেষ করে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ, একই সাথে আমাদের কিন্তু রেডিয়েশন একটা বড় দূষণ। এছাড়াও এখন নতুনভাবে যোগ হয়েছে প্লাস্টিক পলিউশন, এবং দূষণের কারণসমূহের মধ্যে আমাদের যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ইমিশন, কার্বন ডাইঅক্সাইড ইমিশন, ট্রাফিক সিস্টেম, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই বক্তারা যে বলে গেলেন ট্রান্সপোর্টেশন থেকে বিভিন্ন কালো ধোঁয়া, সাদা ধোঁয়া যেটাই হোক, এবং এগ্রিকালচার রেসিডিও বিভিন্নগুলো পোড়ানো। এবং এই দূষণের বড় ইম্প্যাক্ট হচ্ছে আমরা হিউম্যান বিং, আমরা যারা মানুষ আছি তারাই কিন্তু এই দূষণের সবচেয়ে বড় ইম্প্যাক্ট। এই দূষণের ফলেই আমাদের কারো লিভারে প্রবলেম হচ্ছে, কারো হার্টে প্রবলেম হচ্ছে, কারো কিডনিতে প্রবলেম হচ্ছে, ইভেন কি আমাদের অনেকের রিপ্রোডাক্টিভিটি ক্যাপাসিটিও আমরা হারাচ্ছি। তো কাজেই যেখানে মানুষ সবচেয়ে বড় দূষণের শিকার, আমাদের সবাইকে দূষণ রোধের জন্য সচেতন হতে হবে। আমরা যদি ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকেরটা দেখি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 57, এটা অনেকটা মডারেট। হয়তো বর্ষাকাল শেষ হয়েছে, এখন শীতকাল শুরু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই মডারেট এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থাকবে। আমরা চাই না যে ঢাকা শহর সারা বিশ্বে এয়ার পলিউশনের দিকে সবচেয়ে সর্বোচ্চ অবস্থানে থাকে, একটা আমরা কেউ চাই না। কাজেই আমাদের সবাইকেই এ বিষয়ে সচেতন হতে হবে। আমরা নৈতিকতার বিষয়ে যেমন আছে, অসচেতনতার বিষয় আছে। নৈতিকতার বিষয়ে এমনভাবে আসে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশের সবচেয়ে বড় বুমিং সেক্টর, কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলিতে যদি আমরা দেখি যে আগে ইটিপি প্লান্ট বন্ধ রেখে তারা প্রোডাকশন করতো, তারা ডেফিনেটলি সচেতন ছিল, কিন্তু নৈতিক না হওয়ায় তাদের কিন্তু এই সমস্যা। এখন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্লান্ট আসায় তারা হয়তো সবসময় এটা চালু রাখছে। আমরা যদি আমাদের পাশে বুড়িগঙ্গা নদীর কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা যদি এবং কম্পেয়ার করি বিদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোর পাশে, আমরা যদি টেমস নদীর কথা চিন্তা করি, তার সাথে যদি বুড়িগঙ্গাকে কম্পেয়ার করি, আমাদের অবস্থা ভয়াবহ অবস্থা। তো সেই জায়গায় আমরা সচেতনতাকে গুরুত্ব দিই। আমরা বিশ্বাস করি আমাদের যদি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করতে পারি, এবং ট্রাফিক নিয়মকানুন থেকে শুরু করে এবং আমাদের ড্রাইভার সহ অন্যান্য যারা আছে তাদেরকে সচেতন করতে পারি, একই সাথে আমরা নদী দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ থেকে শুরু করে সব কিছুকে আমরা হয়তো কন্ট্রোল করতে পারবো। আমি এজন্য যে প্লাস্টিক পলিউশনের ক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে নিষিদ্ধ করছে সচিবালয় সহ বিভিন্ন জায়গায়, আমি এতে সাধুবাদ জানাই। আমাদের যারা তরুণ প্রজন্ম এবং আমাদের যারা আছি, আমাদের এই প্রজন্ম, আমরা সাধারণত যে কমন 3R থেকে বের হয়ে এবং 4R দিকে যেতে চাই। 4R হচ্ছে রিসাইকেল, রিইউজ। আমরা যদি রিইউজ করতে না পারি, রিডিজাইন করি, আর না হলে আমরা রিফিউজ করি। তো সেই জায়গায় যদি আমরা যেতে পারি, আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা দিতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর পরিবেশ পাব। আমাদের মনে রাখতে হবে, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং এর ইফেক্টের মূল ক্ষতি সবচেয়ে বেশি ভুক্তভোগী হব আমরা বাংলাদেশিরা। আমাদের দক্ষিণাঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে, একই সাথে অনেকগুলো জলবায়ু কারণে মাইগ্রেন্ট তৈরি হতে পারে। কাজেই আমরা সকলে মিলে যদি পরিবেশ দূষণ
রোধের জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো। পরিবেশ সংকটাপন্ন কারণেই কিন্তু সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে বুড়িগঙ্গা নদী সহ বুড়িগঙ্গার আশেপাশে থেকে কিন্তু ট্যানারি ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের সাভারে ট্রান্সফার করা হয়েছে। এখনও কিন্তু আমরা সেই দূষণগুলোতে রয়ে গেছি। আমরা কক্সবাজার যেমন বিশাল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, সেখানে যেমন আমরা পর্যটনকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিবেশ সম্পন্ন রেখে আমরা যেমন পর্যটককে আহ্বান করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, একই সাথে আমরা নিজেরাও কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবো। কাজেই আমরা সবাই সচেতন হই, সম্যক জ্ঞান অর্জন করি, একই সাথে আমরা নৈতিকতা সম্পন্ন মানুষ হই, তাহলেই কিন্তু আমরা নিজেরা সুন্দরভাবে বাসবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারবো। আমরা এখন ফলাফল ঘোষণা করছি। আমার কাছে ফলাফল আমার হাতে আসছে। বিজয়ী দলের ব্যালট হচ্ছে 2, বিজিত দলের ব্যালট হচ্ছে 1, বিজয়ী দল হচ্ছে বিপক্ষ দল সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ, এবং শ্রেষ্ঠ বিতার্কিক হচ্ছে দলনেতা বিপক্ষ দল জান্নাতুল ফেরদৌসী। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি, একই সাথে বিজিত দলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করি আমরা সবাই উপভোগ করছি, আমাদের বিচারকদেরকে সহ বাংলাদেশ টেলিভিশনের কলা কৌশলী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।